ওয়েলকাম পার্ট 2। বন্ধুরা, আমরা পার্ট 1 এ ভয়েস চেঞ্জের বেসিক নিয়মগুলো শিখেছি। এখন আমরা পার্ট 2 তে ভয়েস চেঞ্জের সেন্টেন্স ভিত্তিক যে ভয়েস চেঞ্জ আছে সেটা আমরা শিখব এবং তার সাথে কিছু গুরুত্বপূর্ণ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে নিয়ম শিখব, যেটা প্রত্যেকটি চাকরি পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে প্রথমে আমরা শিখব ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম। রুল 1, ডু ডাজ ডিড দ্বারা ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হলে, যখন ডু ডাজ ডিড দ্বারা ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হবে তখন রুল 1 স্ট্রাকচার আমরা সেটি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। স্ট্রাকচারটা এরকম, ঠিক আছে, এম ইজ আর অথবা ওয়াজ আর, তারপর অবজেক্ট, তারপর V3, তারপর অতিরিক্ত বাই, সাবজেক্ট এবং লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। এগুলো প্রত্যেকটার সাথে তোমরা পরিচিত। আচ্ছা, এখন এম ইজ আর কখন দেব? যখন ডু বা ডাজ দ্বারা শুরু হবে তখন আমরা এম ইজ আরের মধ্যে একটা দেব। আর যখন কখনো ওয়াজ আর দেব যখন ডিড দ্বারা শুরু হবে তখন আমরা ওয়াজ আর দেব। দুটোর মধ্যে যে কোনো একটা। আমরা এক্সাম্পলটা দেখি। আচ্ছা, ডু ইউ প্লে ক্রিকেট ইন দ্য ফিল্ড। আচ্ছা, এখানে ডু এর পরে সাবজেক্ট থাকবে, এটা ভার্ব, তাহলে খেলা কে খেলছে, ইউ, আর এটা অবজেক্ট এবং এটা অতিরিক্ত। ঠিক আছে, তাহলে আমরা এখন যদি এটাকে প্যাসিভ করি তাহলে প্রথমে ডু দ্বারা শুরু হয়েছে, তার মানে কি আসবে, এম ইজ আর, এই তিনটার মধ্যে একটা নেব। তাহলে তার আগে এটা যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবে তোমরা, তখন সবার প্রথমে এই সাহায্যকারী ভার্বের আগে অবজেক্টটা প্রথমে বসাতে হবে, তারপরেই কিন্তু এম ইজ আর এই তিনটার মধ্যে একটা বসাবো আমরা। তাহলে এখানে অবজেক্ট কি, ক্রিকেট। আচ্ছা, ক্রিকেট। এখন দেখতে হবে ক্রিকেট অনুসারে এই কোনটা বসবে তিনটার মধ্যে। এম বসে, তোমরা জানো, এর ক্ষেত্রে ইজটা বসে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, এবং বাকি সকল ক্ষেত্রে আর বসে। ক্রিকেটটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য অবশ্যই ইজ বসবে। ঠিক আছে, এটাই হচ্ছে সুবিধা। প্রথমে তো আমরা এটা বসাতে পারবো না, এই অবজেক্ট প্রথমে অবজেক্টটা নিয়ে আসতে হবে, তারপরে এই অবজেক্টের নাম্বার পার্সন অনুসারে এই হেল্পিং ভার্বটা বসাতে হবে। ওকে, তারপর প্লাস, আচ্ছা V3 দিলে এর প্লে, প্লেড, প্লেড। ঠিক আছে, V3 হলো। তারপর হচ্ছে অতিরিক্ত কি আছে, ইন দ্য ফিল্ড, তারপর বাই দিব আমরা, তারপর সাবজেক্ট, ব্যাকের সাবজেক্ট কি, ইউ, ইউর কোনো পরিবর্তন হবে না, তাহলে ইউটা এখানে রেখে দিলাম, ইউ, আর লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। আশা করি বুঝতে পেরেছ। তারপর দেখি একটা এক্সাম্পল। ডাজ হি কল মি, সে কি আমাকে ডেকেছে? বুঝতে পারছো, এটা ভার্ব, আর এটা তাহলে সাবজেক্ট, এবং এটা কাকে ডাকছে, আমাকে, তাহলে এটা অবজেক্ট। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা স্ট্রাকচার অনুসারে চলে যাই। প্যাসিভ করতে হলে প্রথমে এম ইজ আর এই তিনটার মধ্যে নেব না ওয়াজ আর এর মধ্যে নেব। দেখো বন্ধুরা, এখানে ডু ডাজ দ্বারা শুরু হলে কি নিতে হবে, এম ইজ আর এর মধ্যে একটা নেব। তার আগে আমাদের অবশ্যই কি করতে হবে, অবজেক্টটা এখানে নিয়ে আসতে হবে। অবজেক্ট এবার ভার্বের আগে আসছে বা সাবজেক্টের জায়গায় আসছে, তাহলে মি থেকে সাবজেক্টের জায়গায় আসলে কি হয়, আই, মনে আছে তো, আই। ওকে, আচ্ছা, এখন এম ইজ আর এই তিনটার মধ্যে কোনটা নেব, আয়ের পর অবশ্যই কি হয়, এম হয়। ওকে, তা এতটুকুর কাজ শেষ। তারপর V3, এর ভিতরে কি, কল্ড, কল্ড, কল্ড। ঠিক আছে, তাহলে কল্ড হবে। তারপর অতিরিক্ত নেই, তারপর আমরা বাই দিব, তারপর সাবজেক্টটা কি, হি, হি থেকে কিন্তু আবার মূল ভার্বের পরে যাচ্ছে বা অবজেক্টের জায়গায় যাচ্ছে, তাহলে হি থেকে কি হবে, হিম, এবং লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। ওকে, আরেকটা দেখি। ডিড আই ড্রাইভ এ কার অন দ্য রোড। এখানে অবশ্যই ভার্বটা দেখাচ্ছে ড্রাইভ, আর কে চালাচ্ছে, আমি চালাচ্ছি। কি চালাচ্ছে, গাড়ি চালাচ্ছি। আর তারপর এটা হচ্ছে কি, অন দ্য রোড, এটা হচ্ছে এক্সটেনশন বা অতিরিক্ত। তাহলে প্রথমে আমরা কি নিব দেখি। এবার দেখি সর্বপ্রথমে আমরা কি করব, আগে এই অবজেক্টটা নিয়ে আসি। তা অবজেক্টটা এখানে নিব আমরা, তাহলে প্রথমে অবজেক্টটা নিই। ওকে, এখন এখানে সাহায্যকারী ভার্ব বসাই। আচ্ছা, এবার দেখো তো বন্ধুরা, এখানে কি দ্বারা শুরু হয়েছে, ডিড। ডিড দ্বারা শুরু হলে ওয়াজ এর মধ্যে একটা নিতে হবে। তাহলে এখন আমরা দেখবো কারটা কোন পার্সন, কারটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে কি হয়, ওয়াজ হয়, তাহলে আমরা ওয়াজটা নিব এখানে। ওকে, তারপর দেখো এখানে, তারপর V3 দিয়ে দেবো আমরা। V3 দিলে কি হবে, ড্রাইভেন, অতিরিক্ত কি আছে, অন দ্য রোড, তারপর বাই,
তারপর সাবজেক্ট, এবার সাবজেক্টটা যাচ্ছে কি এখানে, তার মানে কি অবজেক্টের জায়গায় যাচ্ছে বা ভার্বের পরে গেলে কি হবে, আই থেকে কি হবে মি। ওকে, আর লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। ওকে, তারপর আমরা দেখি রোল 2। আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে রয়েছি, তার রোল 1 আমরা দেখলাম, সেখানে কি দ্বারা শুরু হয়েছিল, ডু, ডাজ, ডিড। এবার দেখি এই ডু, ডাজ, ডিড বাদে অন্যান্য হেল্পিং ভার্ব দ্বারা ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে করতে হবে। ওকে, আচ্ছা, স্ট্রাকচার প্রদত্ত হেল্পিং ভার্ব, তারপর অবজেক্ট প্রথমে নিয়ে আসতে হবে, তারপর হচ্ছে অতিরিক্ত হেল্পিং ভার্ব যদি থাকে তাহলে লিখবো, আর না থাকলে তার প্রয়োজন নাই। তারপর বিং, বিন, বি, তিনটার মধ্যে একটা বসাবে, কখন বসে তোমরা জানো, পার্ট 1 সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। তারপর V3, তারপর অতিরিক্ত বাই, সাবজেক্ট এবং লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। আচ্ছা, আমরা এখানে কি বিশেষ দ্রষ্টব্য, অবজেক্ট বসাতে হবে, বিশেষ দ্রষ্টব্য প্রথমে অবজেক্ট বসাতে হবে, তারপর তার নাম্বার ও পার্সন অনুসারে হেল্পিং ভার্বটা বসাতে হবে। আচ্ছা, এখানে এই অবজেক্টটা এই হেল্পিং ভার্বটা বসানোর আগে আর কি বসাতে হবে, অবজেক্ট, সেটাই বলছে এখানে। ওকে, আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দেখি। অ্যাক্টিভ, এম আই ড্রাইভিং এ কার অন দ্য রোড, আমি কি রাস্তায় গাড়ি চালাচ্ছি। ওকে, তাহলে এখন দেখি আমরা এটা ভার্ব কি, এটা দেখে যাচ্ছে এটা ভার্ব, তাহলে এটা সাবজেক্ট, আর এরপরে হচ্ছে অবজেক্ট, আর তারপর হচ্ছে এটা এক্সটেনশন, আর এটা হেল্পিং ভার্ব, তাই না। আচ্ছা, এটা কোন টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, আমরা প্যাসিভ করতে হলে প্রথমে দেখো প্রদত্ত হেল্পিং ভার্ব, এই হেল্পিং ভার্ব দেওয়ার আগে আমরা কি করব, এখানে অবজেক্টটা, যে প্রথমে অবজেক্টটা নিয়ে আসবো, তাহলে এ কার প্রথমে নিয়ে আসলাম আমরা। আচ্ছা, এ কার প্রথমে নিয়ে আসি আমরা, এ কার, ঠিক আছে। এখন চলে আসি আমরা, এই এমটা এখানে বসবে না, দেখো তো এম এর গ্রুপ তোমাদের মনে আছে, পার্ট 1-এ শিখেছিলাম, এম, ইজ, আর তিনটা একসাথে আছে, তাই না। এই তিনটার মধ্যে একটা এখানে বসবে। এখন কোনটা বসবে, আয়ের ক্ষেত্রে তো এম বসে, কিন্তু থার্ড পারসন সেকেন্ড নাম্বার ক্ষেত্রে তো ইজ বসে, তাহলে আমরা এখানে কি বসাবো, ইজ। হ্যাঁ, এটাই বলছে, কিন্তু এখানে প্রদত্ত হেল্পিং ভার্ব মানে যা আছে সেটাই তুলে দেবো না, প্রথমে অবজেক্ট বসাতে হবে, তারপর তার নাম্বার পার্সন অনুসারে হেল্পিং ভার্ব বসাতে হবে। ঠিক আমরা তাই করেছি, তাই না। প্রথমে অবজেক্ট বসাইছি, তারপরে কিন্তু এর এই অবজেক্টের নাম্বার পার্সন অনুসারে এটা বসাইছি, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছি এতটুকু। তারপর অতিরিক্ত হেল্পিং ভার্ব এখানে কিন্তু নাই, সুতরাং দেওয়ার প্রয়োজন নাই। তাহলে বিং, বিন, বি, কোনটা দেবো তোমরা ভালো করে জানো, মূল ভার্বের সাথে আইএনজি থাকলে বিইএনজি, বিং হয়, তাই না। আর কন্টিনিউয়াস টেন্স থাকলেও বিং হয়, তাহলে দেব আমরা। হ্যাঁ, এখানে দেওয়া আছে, তোমরা দেখো, বি1 সাথে আইএনজি থাকলে বিং হয়, বিন হয় কখন, V3 থাকলে বিন হয়, আর বি হয় কখন, মডেল অক্সিলারি ভার্বের পর বি হয়, ঠিক আছে। আচ্ছা, এখানে কেন বিং দিলাম বলো তো, কারণ হচ্ছে যে এখানে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে, এবং এটা কোন টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, আচ্ছা, তারপর কি দেবো, এতটুকুর কাজ শেষ। তারপর V3 এখানে কি, ড্রাইভ, ড্রপ, ড্রাইভ এন দিলাম আমরা, ড্রাইভ এন। তারপর হচ্ছে কি অতিরিক্ত আছে, ইয়েস, অন দ্য রোড এখানে দিব। তারপর হচ্ছে বাই, তারপর হচ্ছে কি সাবজেক্টটা, এবারকার সাবজেক্ট কি, আই হচ্ছে কি মূল ভার্ব পড়ে গেলে কি হবে, আই থেকে মি হয়ে যাবে, এবং লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। আচ্ছা, তারপর একটা দেখি, হ্যাভ ইউ ওপেনড এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। হ্যাঁ বন্ধুরা, এটা দেখা যাচ্ছে কোন টেন্স, এটা কি টেন্স, কোন টেন্স কীভাবে বুঝবো, যে কোনো ইন্টারভিউ সেন্টেন্সের এই সাবজেক্টের পরে এই হেল্পিং ভার্বটা নিজে বসে দিলে বুঝতে পারবে এটা কোন টেন্স। আচ্ছা, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, তো এটাকে আমরা ভয়েস চেঞ্জ করি, তাহলে প্রথমে প্রদত্ত হেল্পিং ভার্ব, এখানে হেল্পিং ভার্বটা দেওয়ার আগে ইন্টারভিউ সেন্টেন্সে অবশ্যই বারবার বলছি অবজেক্টটা নিয়ে আসতে হবে। তার আগে আমরা একটু দেখি কোনটা ভার্ব, এটা ভার্ব, এটা হচ্ছে কি সাবজেক্ট, আর এটা কি খুলছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, গোটাটাই হচ্ছে কি অবজেক্ট। ওকে, তাহলে প্রথমে আমরা কি নিব, এই হেল্পিং ভার্ব বসানোর আগে প্রথমে অবজেক্টটা নিই, তাহলে অবজেক্টটা নিলে এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আচ্ছা, এখন কথা হচ্ছে হ্যাভটা কি এখানে বসাবো, বসানোর একটু দেখি, হ্যাভের সাথে কি হ্যাজ, হ্যাজ একসাথে। আচ্ছা, এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কিন্তু অবশ্যই কি হবে, হ্যাজ হবে, হ্যাভ হবে না। ওকে, তারপর অতিরিক্ত হেল্পিং ভার্ব নাই, এটা দেবো না। বিং, বিন, বি, কোনটা দেবো, দেখাই যাচ্ছে এটা পারফেক্ট টেন্স, আর V3 আছে, তাই না। ওকে, সুতরাং এখানে অবশ্যই আমরা কি দিব, BN, বিন, ঠিক আছে। আচ্ছা, দিলাম। তারপর V3 এখানে দিলে ওপেন্ড, এটাই হচ্ছে V3। আচ্ছা, দিলাম। তারপর হচ্ছে কি অতিরিক্ত নাই, তারপর হচ্ছে বাই দিব,
তারপর হচ্ছে ইউ তো কোনো পরিবর্তন হবে না, ইউ এখানে সরাসরি এসে বসে যাবে এবং লাস্টে প্রশ্নবোধক চিহ্ন হবে। ঠিক আছে, আচ্ছা আমরা একটা দেখি, ক্যান ইউ হেল্প মি। আচ্ছা এটা কি দ্বারা শুরু হয়েছে, মডেল অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়েছে, তাই না? আচ্ছা এখন যদি আমরা এটাকে প্যাসিভ করি তাহলে কি হবে, তার আগে একটু ভার্ব, এটা কি ভার্ব না? হ্যাঁ ভার্ব, আর এটা সাবজেক্ট, আর এটা কি অবজেক্ট, তাই না? আচ্ছা আমরা যদি এটাকে প্যাসিভ করি তাহলে সবার প্রথমে কি দেবো, আমরা অবজেক্টটা নিয়ে আসি। মি থেকে মি অবজেক্টে আছে, একে যদি সাবজেক্টে নিয়ে আসতে হয় মানে মূল ভার্বের আগে নিয়ে আসলে মি থেকে কি হবে, আই, আই দিলাম। তারপর এখানে প্রদত্ত হেল্পিং ভার্ব ক্যান, ক্যান দেখো গ্রুপের মধ্যে ক্যান নাই, সুতরাং এই গ্রুপের মধ্যে না থাকলে তো ওগুলো চেঞ্জ করার প্রয়োজন নাই, ক্যান সরাসরি ক্যান দিয়ে দেবো আমরা। আচ্ছা তারপর হচ্ছে কি অতিরিক্ত হেল্পিং ভার্ব নাই, বিং বিন বি কোনটা দেবো, যেহেতু ক্যান দ্বারা শুরু হয়েছে অবশ্যই ক্যান মডেল অক্সিলারি ভার্ব, সুতরাং আমরা অবশ্যই কি দেবো, বি দেব। ওকে তাহলে বি দিলাম। তারপর দেখা যাচ্ছে কি V3, V3 এখানে কি হেল্প, হেল্প হেল্প, তাহলে এখানে ইডি যোগ করলে V3 হয়ে গেল। তারপর বাই দিব আমরা। তারপর হচ্ছে কি সাবজেক্ট, এবারকার সাবজেক্ট কিউ, তাহলে ইউটা এখানে বসিয়ে দিলাম আর লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। ওকে আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা তাহলে আরেকটা এক্সাম্পল আমরা দেখি, শ্যাল আই হ্যাভ ব্রোকেন দ্য গ্লাস। এটা কোন টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স। ঠিক আছে, আচ্ছা তো এখানে মূল ভার্বটা কি, এটা ব্রোকেন ভাঙ্গা, কে ভাঙলো, এটা সাবজেক্ট আমি ভাঙলাম, এটা গ্লাস হচ্ছে কি অবজেক্ট, কি ভাঙলো গ্লাস, আর এটা কি হেল্পিং ভার্ব, তাই না? এটা হচ্ছে অতিরিক্ত হেল্পিং ভার্ব, এটাও কিন্তু হেল্পিং ভার্ব, এটাও। আচ্ছা তাহলে এখন দেখি আমরা এটাকে যদি ভয়েস চেঞ্জ করি তাহলে প্রথমে কি করব আমরা, এবার দেখো হেল্পিং ভার্ব দুইটা আছে, এতক্ষণ ছিল একটা, তাই না? এবার এটা একটা, এটা একটা, এবার কিন্তু অতিরিক্ত হেল্পিং ভার্ব এই কাজটা এবার কিন্তু কাজে লাগবে। ওকে তাহলে প্রথম হেল্পিং ভার্ব আমরা যদি দিই তাহলে এখানে হেল্পিং ভার্ব বসানোর আগে প্রথমে আমরা অবজেক্টটা নিই, তাহলে অবজেক্টটা কি, দ্য ক্লাস। এখন আসি শ্যাল, আচ্ছা শ্যাল উইল, দেখো দুইটা গ্রুপ আছে শ্যাল উইল, এটার সাথে সাথে যা সেটা বসাতে পারবো না, এই যেহেতু দ্য গ্লাস থার্ড পারসন সুতরাং এখানে উইল হবে। আমরা জানি যে ফার্স্ট পারসনের ক্ষেত্রে শ্যাল হয় এবং সেকেন্ড পারসন আর থার্ড পারসনের ক্ষেত্রে কী হয়, উইল হয়। তাহলে উইল দ্য গ্লাস, অতিরিক্ত হেল্পিং ভার্ব কিন্তু এবার আছে, তাহলে এটা বসিয়ে দেবো এখানে হ্যাভ। ঠিক আছে, এখন দেখি আমরা এটা কি বসাবো, আমরা বিং বিন বি কোনটা বসাবো বন্ধুরা, এটা যেহেতু পারফেক্ট টেন্সে দেখো ভিতরে আছে এবং এটা ফিউচার পারফেক্ট টেন্স, অবশ্যই তাহলে কি নেব, পারফেক্ট হলে বিন, বি ডাবল এন বিন। হ্যাঁ তারপর হচ্ছে কি V3 এখানে দেওয়া আছে ব্রোকেন। আচ্ছা তারপর কি করব আমরা, এখানে বাইটা দিয়ে দেব। তারপর এই সাবজেক্ট, দেখো এবার মূল ভার্বের পরে যদি আইটা যায় তাহলে কি হবে, এটা অবজেক্টের জায়গায় আই থেকে কি হয়ে যাবে, মি। ওকে আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা তো এখন আমরা রোল 3 দেখব। আমরা জানি দেখো রোল 3 কি, ডাবলএস ফর্ম প্লাস ডু ডাজ ডিড দ্বারা ইন্টারেটিভ সেন্টেন্স শুরু হলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম। আচ্ছা আমরা জানি ইন্টারেটিভ সেন্টেন্স দুইভাবে শুরু হয়, সরাসরি হেল্পিং ভার্ব দ্বারা, আর এটা কি ডাবলএস ফর্ম প্লাস হেল্পিং ভার্ব দ্বারা। মনে আছে তোমাদের, আমার সেন্টেন্সের ক্লাসে এটা দেখতে পারো তোমরা, আমার দেখো ভিডিওর মধ্যে দেওয়া আছে সেন্টেন্সের ক্লাসে এটা খুব সুন্দরভাবে দেওয়া আছে ইন্টারেটিভ সেন্টেন্স কীভাবে শুরু হয়। আচ্ছা ইন্টারেটিভ সেন্টেন্স দুইভাবে শুরু হয়, একটা সরাসরি হেল্পিং ভার্ব দ্বারা, যেটা আমরা কিছুক্ষণ আগে রুল 1 এবং রুল 2 দেখলাম, সরাসরি হেল্পিং ভার্ব ছিল, সেখানে ডাবলএস ফর্ম কি, এই ডাব্লিউ এবং এস দ্বারা যে সকল ওয়ার্ড শুরু হয়, যেমন হোয়াট, হোম, হোয়েন, এগুলো প্রত্যেকটা ডাবলএস ফর্ম দ্বারা শুরু হচ্ছে না, হ্যাঁ তো এই ওয়ার্ডকে ডাবলএস ফর্ম বলা হয়। তো ইন্টারেটিভ সেন্টেন্স দুইভাবে শুরু হয়, একটা ডাবলএস ফর্ম দ্বারা শুরু হতে পারে আর শুধু হেল্পিং ভার্ব দ্বারা শুরু হতে পারে। কিছুক্ষণ আগে আমরা রোল 1 দেখলাম, সেখানে শুধু কি ছিল, হেল্পিং ভার্ব দ্বারা শুরু হয়েছিল, তাই না? প্রথমকার রোল 1 ছিল ডু ডাজ ডিড দ্বারা শুরু হয়েছিল এবং তার পরবর্তীতে দেখছিলাম ডু ডাজ ডিড বাদে অন্যান্য হেল্পিং ভার্ব দ্বারা ইন্টারেটিভ সেন্টেন্স শুরু হয়েছিল, তাই না? এবার আমরা দেখব রোল 3 ডাবলএস ফর্ম প্লাস ডু ডাজ ডিড দ্বারা ইন্টারেটিভ সেন্টেন্স শুরু হলে আমরা অ্যাক্টিভ থেকে কীভাবে প্যাসিভ করব। ঠিক আছে, রোল 3 এটাই। আচ্ছা আমরা দেখি স্ট্রাকচারটি কী হবে। উক্ত ডাবলএস ফর্ম মানে যেটা থাকবে সেটা দেব, তারপর হচ্ছে এম ইজ আর অথবা ওয়াজ আর, তারপর অবজেক্ট যদি থাকে অবজেক্ট থাকলে দেবো, না থাকলে দেবো না, তারপর V3 অতিরিক্ত বাই সাবজেক্ট, তারপর প্রশ্নবোধক চিহ্ন। আচ্ছা
এখানে লেখা আছে বিশেষ দ্রষ্টব্য বাক্যে যদি অবজেক্ট না থাকে তাহলে উক্ত ডাব্লিউএস ফর্ম এর নাম্বার পার্সন অনুসারে হেল্পিং ভার্বটি বসবে। সকল ডাব্লিউএস ফর্মই থার্ড পার্সন শিরোনাম হিসেবে কাজ করে। আচ্ছা, এটা আমরা এক্সাম্পল দেখলেই ক্লিয়ার হয়ে যাব নি, এটা একটু পরে বলছি। আর আক্কার মতোই তোমরা জানো যে কখন অ্যামিজার দিতে হয়। কিছুক্ষণ রোল 1-এ তোমরা দেখেছো এটা ডু ডাজ দ্বারা শুরু হলে অ্যামিজার দিতে হয় এবং ডিড দ্বারা শুরু হলে ওয়াজার দিতে হয়, যে তোমরা এটা জানো। রোল 1-এ তোমাদের কিছুক্ষণ আগে শেখালাম আমি। ওকে, আমরা এক্সাম্পল দেখি। হোয়াট ডু ইউ প্লে ইন দ্য ফিল্ড। আচ্ছা, এখানে যদি হোয়াট না থাকতো তাহলে এটা রোল 1-এ কিন্তু চলে যেত। যেহেতু হোয়াট আছে তার মানে হোয়াট এই যে ডাব্লিউএস ফর্ম ডু ডাজ ডিড দ্য ইন্টারজেকশনে শুরু হলে আমরা এই রোল 3 স্ট্রাকচারটা ইউজ করব। আচ্ছা, যেহেতু ডাব্লিউএস ফর্ম হোয়াট আর এখানে ডু দ্বারা শুরু হয়েছে। আচ্ছা, এখানে ভার্বটা কি প্লে, ঠিক আছে, এটা খেলছে কে, ইউ, তুমি। আর এটা দেখো অবজেক্ট নাই, কি বা কাকে খেলছে নাই, কিন্তু তাহলে এটা কি এক্সটেনশন, অতিরিক্ত। আচ্ছা, তার মানে এখানে অবজেক্ট নেই। আমরা এটা যদি প্যাসিভ করি আর এটা ডাব্লিউএস ফর্ম, আমরা যদি এটাকে প্যাসিভ করি তাহলে প্রথমে উক্ত ডাব্লিউএস ফর্মটা নেব। তাহলে ডাব্লিউএস ফর্ম কি আছে এখানে, হোয়াট। তাহলে এখানে হোয়াট নিলাম। এখন দেখো বন্ধুরা, এম ইজ আর এই দুইটার মধ্যে নেব না ডু ওয়াজ আর এর মধ্যে নেব। দেখো ডু আছে, ডু থাকলে কি হবে, এম ইজ আর তিনটার মধ্যে নেব। তার আগে আমরা কি করব, এই বাক্যের যদি অবজেক্ট থাকলে অবজেক্ট এখানে বসাতাম, কিন্তু যেহেতু অবজেক্ট নাই, দেখো অবজেক্ট আছে নাই, সুতরাং এখন হচ্ছে এই ডাব্লিউএস ফর্মেরই নাম্বার পার্সন অনুসারে, ঠিক আছে। দেখো যদি অবজেক্ট না থাকে তাহলে ডাব্লিউএস ফর্ম, এই যে ডাব্লিউএস ফর্ম মানে হোয়াট, এর নাম্বার পার্সন অনুসারে কি করতে হবে, উক্ত হেল্পিং ভার্ব বসাতে হবে। উক্ত হেল্পিং ভার্ব মানে কি, এই যে এম ইজ আর এটা এখানে বসাবো কার নাম্বার পার্সন অনুসারে, এই হোয়াটের নাম্বার পার্সন অনুসারে। এবং প্রত্যেকটা ডাব্লিউএস ফর্মই, হ্যাঁ, প্রত্যেকটা ডাব্লিউএস ফর্মই কিন্তু থার্ড পার্সন সেকেন্ড নাম্বার হিসেবে কাজ করে, ঠিক আছে। তাহলে হোয়াট যেহেতু থার্ড পার্সন সেকেন্ড নাম্বার, সুতরাং এখানে থার্ড পার্সন সেকেন্ড নাম্বারের সাথে কি বসবে, ইজ। তাহলে আমরা কি বসাবো, ইজ। আশা করি বন্ধুরা বুঝতে পারছো প্রত্যেকটা। তার মানে যদি অবজেক্ট না থাকে তাহলে এই ডাব্লিউএস ফর্মই সাবজেক্ট হিসেবে বসবে এবং এর নাম্বার পার্সন অনুসারে কিন্তু এই হেল্পিং ভার্বটা ইউজ করতে হবে। ওকে, আচ্ছা, এবং প্রত্যেকটা ডাব্লিউএস ফর্মই কি হিসেবে কাজ করে, থার্ড পার্সন সেকেন্ড নাম্বার হিসেবে কাজ করে। তাহলে আমরা হোয়াট দিলাম, তারপরে অ্যামিজারের মধ্যে কি দেবো, ইজ দিব। আচ্ছা, তারপর ইজ কেন দিলাম, কারণ ডু দ্বারা শুরু হয়েছে, তাই না। ডু দ্বারা শুরু হলে, ডু বা ডাজ দ্বারা শুরু হলে অ্যামিজারের মধ্যে একটা দিতে হয়, সেজন্য আমরা ইজ দিলাম। আচ্ছা, তারপর দেখি অবজেক্ট কি, অবজেক্ট থাকে, অবজেক্ট নাই তাহলে দিলাম না। ভি3 প্লেট দিলাম। তারপর দেখো অতিরিক্ত কি আছে, ইন দ্য ফিল্ড দিলাম। তারপর হচ্ছে কি বাই দিব আমরা। আচ্ছা, তারপর হচ্ছে কি করব, এই সাবজেক্টটা এখানে বসাই দেবো, ইউটা পরিবর্তন হবে না, তাহলে ইউটা দিলাম আর লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। ওকে, তারপর আমরা আরেকটা দেখি, হোয়াই ডিড হাসান কল মি এভরিডে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে দেখো অবজেক্ট আছে, কে ডাকছে, হাসান ডাকছে, এটা ভার্ব। এটা কে ডাকছে, হাসান ডাকছে, এটা সাবজেক্ট। কাকে ডাকছে, আমাকে, তার মানে অবজেক্ট পাওয়া গেল এবার। আর এটা হচ্ছে কি এক্সটেনশন, তাহলে অতিরিক্ত। আর এটা ডাব্লিউএস ফর্ম। আচ্ছা, এখন যদি আমরা ভয়েস চেঞ্জ করি, তাহলে প্যাসিভ ভয়েস করি, তাহলে কি হবে, প্রথমে উক্ত ডাব্লিউএস ফর্ম দেবো, তাহলে হয় দেবো আমরা। তারপর এম ইজ আর ওয়াজ আর, উপরের তিনটার মধ্যে একটা দেবো না, নিচকার তিনটার মধ্যে, ডিড দ্বারা শুরু হয়েছে, তাহলে কি ওয়াজের মধ্যে একটা দেবো। তাহলে এখানে অবশ্যই দেখি আমরা, হ্যাঁ, এখন আমরা কি করব, অবজেক্ট থাকলে অবজেক্টের নাম্বার পার্সন অনুসারে কিন্তু সেটা বসবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন অবজেক্ট থাকলে আমরা প্রথমে অবজেক্টটা এখানে নিয়ে আসবো। তাহলে অবজেক্টটা নিয়ে আসলে সাবজেক্টের জায়গায় আসবে, মানে ভার্বের আগে আসলে কি হবে, মি থেকে কি হবে, আই। ওকে, আচ্ছা, এখন দেখো ওয়াজের মধ্যে একটা নিব, তাহলে আয়ের পর কি হয়, আর নাম্বার পার্সন অনুসারে ওয়াজ হয় না, আর হয়, অবশ্যই ওয়াজ হয়, ওয়াজ দিয়ে দিলাম। তাহলে এতটুকুর কাজ শেষ। তারপর ভি3 দিলে কল্ড, তারপর অতিরিক্ত আছে, এভরিডে আছে, তারপর হচ্ছে বাই। তারপর এখানে সাবজেক্টে কি, হাসান এখানে বসিয়ে দেবো এবং লাস্টে প্রশ্নবোধক চিহ্ন দেবো। ওকে, আশা করি বুঝতে পেরেছ। এবার দেখি আমরা রোল 4। ওকে বন্ধুরা, রোল 4 দেখি আমরা। দেখো ডাব্লিউএস ফর্ম প্লাস ডু ডাজ ডিড বাদে অন্যান্য হেল্পিং ভার্ব দ্বারা ইন্ট্রোডাকশন শুরু হলে, বন্ধুরা খুবই সহজ। কিছুক্ষণ আগে দেখলাম আমরা ডাব্লিউএস ফর্ম প্লাস ডু ডাজ ডিড দ্বারা ইন্ট্রোডাকশনে শুরু হলে রোল 3, আর ডাব্লিউএস ফর্ম প্লাস ডু ডাজ ডিড বাদে অন্য যে কোনো হেল্পিং ভার্ব থাকুক না কেন সেটা রোল 4 এর স্ট্রাকচার অনুসারে বসবে।
আচ্ছা, রোল ফর স্ট্রাকচারটা আমরা দেখি। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা আঁকার মতোই আমরা সব পূর্বটার মতো এগুলো সব, এটা তোমরা জানো। আচ্ছা তাহলে আমরা একটু দেখি, এক্সাম্পল দেখলে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাব। ঠিক আছে, হোয়াট আর ইউ ক্যাচিং ইন দ্য রিভার, তুমি নদীতে কি ধরছো, তাই না? আচ্ছা এখানে কিন্তু ভার্বটা কি, ক্যাচ, তাই না? আচ্ছা কে ধরছে, তুমি ধরছো, কি ধরছে কিন্তু নাই। ঠিক আছে, আর এটা তাহলে এক্সটেনশন বা অতিরিক্ত, আর এখানে হচ্ছে যে কি এটা ডাবলএস ফর্ম, আর এটা কি, এটা হচ্ছে কি হেল্পিং ভার্ব, তাই না? এবার দেখো হোয়াটের পর ডু ডাজ ডিড কিন্তু নাই, এরকম হোয়াটের পর যদি বা ডাবলএস ফর্মের পর যদি ডু ডাজ ডিড থাকে রোল 3 ইউজ করব, আর যদি ডাবলএস ফর্ম বা ডাবলএস ফর্মের পর যদি অন্য ওই ডু ডাজ ডিড বাদে অন্য যে কোনো হেল্পিং ভার্ব আসুক না কেন আমরা রোল 4 এর স্ট্রাকচারটা অনুসরণ করে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা দেখি, প্রথমে ডাবলএস ফর্মটা নিব, তাহলে উক্ত ডাবলএস ফর্ম নিলাম, তারপর প্রদত্ত হেল্পিং ভার্ব। আচ্ছা প্রদত্ত হেল্পিং ভার্ব এখানে বসাবো, কিন্তু দেখি এখানে কি অবজেক্ট আছে, নাই, তাহলে নিশ্চিন্তে এর নাম্বার পার্সন সেটা বসাবো। তাহলে আর এর সাথে কি থাকে, এম ইজ আর থাকে, তাহলে হোয়াট থার্ড পার্সন সেকেন্ড নাম্বার, সেজন্য আমরা কি দেবো, থার্ড পার্সন সেকেন্ড নাম্বার হলে কি হয়, ইজ দিতে হয়। তাহলে হোয়াট আমরা কি দেবো এখানে, ইজ দেবো, তাই না? আর সাথে কি থাকে, এম ইজ আর, এই তিনটার মধ্যে আমরা কি দেবো এখানে, ইজ দেব। কেন দেবো, কারণ হোয়াটটা তারপর সেকেন্ড নাম্বার। তারপর দেখি আমরা এতটুকু কাজ শেষ। অবজেক্ট যদি থাকে অবজেক্ট নাইকো, অবজেক্ট যদি থাকে অবজেক্ট নেই, আর তারপর হচ্ছে কি অতিরিক্ত হেল্পিং ভার্ব যদি থাকে, অতিরিক্ত হেল্পিং ভার্বও কিন্তু নেই এখানে, তাই না? আচ্ছা তারপর হচ্ছে কি দিব এখন আমরা, বিং, বিন, বি, কোনটি দেবো আমরা, বিং জানি কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে হয়, বা ভি1 এর সাথে যুক্ত হলে বিং হয়, আর বিন কখন হয়, ভি3 হলে বা পারফেক্ট টেন্স হলে বিন হয়, আর বি হয় কি মডেল অক্সিলারি ভার্বের ক্ষেত্রে। তাহলে আমরা এখন কি করব এখানে, এখানে যেহেতু কন্টিনিউয়াস টেন্স বোঝা যাচ্ছে ভি1 এর সাথে আইএনজি আছে, সুতরাং অবশ্যই আমরা কি নিয়ে আসবো এখানে, বিং। ঠিক আছে, বিং নিয়ে আসবো, এতটুকুর কাছে। তারপর ভি3 দিব, ক্যাশ থেকে ভি3 দিলে ক্যাশ কট কট। ঠিক আছে, তারপর হচ্ছে অতিরিক্ত কি আছে, ইন দ্য রিভার, তারপর লাস্টে বাই, এবং সাবজেক্টে কি আছে, ইউটা এখানে বসিয়ে দিয়ে লাস্টে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেবো। ওকে, আশা করি বুঝতে পেরেছো। আরেকটা দেখি এক্সাম্পল, হোয়াই হ্যাজ রুমানা কল্ড মি, রুমানা কেন আমাকে ডেকেছে। আচ্ছা এখানে দেখতে পাচ্ছ এটা কল্ড হচ্ছে ভার্ব, কে ডেকছে, রুমানা একটা সাবজেক্ট, কাকে ডেকছে, আমাকে ডেকছে, এটা অবজেক্ট। তাহলে সাবজেক্ট ভার্বের অবজেক্ট কিন্তু আছে, আর এটা ডাবলএস ফর্ম। আর এখানে দেখা যাচ্ছে এটা যদি তুমি এখানে বসে দাও তাহলে বুঝতে পারবে তাহলে এটা কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, তাহলে আমরা যদি প্যাসিভ করি তাহলে প্রথমে উক্ত ডাবলএস ফর্ম কি দেব, হোয়াই, তাহলে আমরা এখানে দেবো হোয়াই। তারপর প্রদত্ত হেল্পিং ভার্ব কি আছে, হ্যাজ আছে। ওকে, হ্যাজ বসানোর আগে এবার কিন্তু হ্যাজ এর নাম্বার পার্সনের সাথে বসানো, হ্যাজের সাথে কি আছে, হ্যাভ আর হ্যাজ, এরা দুই ভাই একসাথে আছে, তাই না? আচ্ছা এখানে হ্যাভও হতে পারে হ্যাজও হতে পারে। এখন দেখি আমরা অবজেক্টটা নিয়ে আসি কি হয়, অবজেক্টটা এখানে নিয়ে আসবো, অবজেক্টটা নিয়ে আসলে কি হবে, ভার্বের আগে আসবে, তার মানে সাবজেক্টের জায়গায় মি থেকে কি হয়ে যাবে, আই। এখন বসে আয়ের পর কি হ্যাভ হবে না হ্যাজ হবে, এরা দুইটা মিলে একটা গ্রুপ, হ্যাভ হবে না হ্যাজ হবে, এখানে কি হবে, অবশ্যই হ্যাভ হবে, কারণ হ্যাজটা হয় থার্ড পারসন সিঙ্গেল নাম্বারের ক্ষেত্রে শুধু। আচ্ছা তারপর যেখানে অতিরিক্ত হেল্পিং ভার্ব নাই, তারপর বিং, বিন, বি কোনটা নেব, এবার কি নেব, বিন নিব। কেন নেব, কারণ দেখতে পাচ্ছ হ্যাজ আছে, আর এটা কোন টেন্স, পারফেক্ট টেন্স, এবং ভি3ও আছে, কিন্তু বিন নিলাম। তারপর হচ্ছে ভি3 দেবো, তাহলে ভি3 কল্ডই আছে, তারপর বাই, তারপর এখানে অতিরিক্ত কিছু আছে, নাই, অতিরিক্ত নাই, তাহলে আমরা দিব বাই। তারপর হচ্ছে কি সাবজেক্ট, এবার সাবজেক্ট কি, এই যে রুমানা দিয়ে দিলাম, রুমানা লাস্টে প্রশ্ন হচ্ছে না। ওকে, তাহলে আমরা এবার দেখব এই চারটি হলো ইন্টারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার মূল নিয়ম বা বেসিক নিয়ম। এবার আমরা আরও চারটি নিয়ম দেখব, সেটা হচ্ছে নির্দিষ্ট ডাবলএস ফর্ম, অর্থাৎ হু দ্বারা শুরু হলে কী হবে এবং হুম দ্বারা শুরু হলে কী হবে। এখান থেকে পরীক্ষাতে প্রচুর প্রশ্ন আসে, সেজন্য এটা আলাদাভাবেই আমাদের শিখতে হবে। ঠিক আছে, আমরা যাই এবার দেখব রোল 5। ওকে, রোল 5 দেখি আমরা। রোল 5 কি লেখা আছে, হু দ্বারা ইন্টারেটিভ সেন্টেন্স শুরু হলে। হ্যাঁ বন্ধুরা, হু দ্বারা ইন্টারেটিভ সেন্টেন্স শুরু হলে
ইন্টারেটিভ সেন্টেন্স শুরু হলে দুইভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়, এবং হুম দ্বারা ইন্টারেটিভ সেন্টেন্স শুরু হলেও দুইভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়। অর্থাৎ হু দ্বারা যদি ইন্টারেটিভ সেন্টেন্স শুরু হয় এবং সেটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা পাস্ট ইনডিফিনিট হয়, সেই ক্ষেত্রে কিন্তু এই স্ট্রাকচারটি ইউজ করব। ঠিক আছে, আচ্ছা আমরা এগুলো জানি কখন অ্যামিজার ওয়াজার হয়। পূর্বের মতোই, শুধু একটু পার্থক্য, বাই হুমটা হবে এই পার্থক্য আর কি। পূর্বে যেগুলো শিখলে তোমরা এগুলোই। ঠিক আছে, আচ্ছা তো অ্যাক্টিভ একটা বাক্য আমরা লিখি, হু ইটস রাইস, কে ভাত খায়, এখানে এটা ভার্ব। ঠিক আছে, আর এটা হচ্ছে কি খায়, ভাত খায়, অবজেক্ট। আচ্ছা এখন আমরা যদি প্যাসিভ করি তাহলে প্রথমে কি বাই হুম দিব আমরা, হু থাকলে কি হবে বাই হুম। আমি বললাম যে হু দ্বারা শুরু ইন্টারেটিভ সেন্টেন্স ক্ষেত্রে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার দুইটা নিয়ম আছে, তো আমরা একটা নিয়ম শিখছি এখন। তাহলে প্রথমে কি, আচ্ছা এটা দেখতে পাচ্ছ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই না? তো সুতরাং এই স্ট্রাকচারটি ইউজ হবে। এটা শুধু কোন টেন্সের ক্ষেত্রে ইউজ হবে, প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। ওকে, তাহলে প্রথমে আমরা কি করব, এখানে প্রথমে বাই হুম নিব, তাহলে বাই হুম নিলাম, তারপর এম ইজারের মধ্যে একটা দেবো না ওয়াজারের মধ্যে। এখানে দেখতে পাচ্ছ ভিওনের সাথে এস বেস থাকলে কি হয়, ভিওন বা ভিওনের সাথে এস বেস থাকলে এম ইজারের মধ্যে একটা নিতে হয়। আচ্ছা তাহলে তার আগে আমরা একটু অবজেক্ট যেহেতু আছে, অবজেক্ট এখানে বসায় নেব, তার নাম্বার পাস অনুসারে এম ইজারের মধ্যে একটা বসাবো। ঠিক আছে, তাহলে রাইস এখানে বসালাম। এখন চলে আসি এম ইজার, রাইসের পর কোনো এম হয় না, ইজ হয়, তাই না? রাইস 5 নাম্বার, তাহলে কি হবে ইজ। ওকে, তারপর অবজেক্ট আছে, সরি অবজেক্টটা বসেছি আমরা। তারপর ভি3 কি এখানে হবে ইট অ্যাট ইটেন, ইএটিএন ইটেন, এবং অতিরিক্ত কিছুই নাই, এবং লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। আচ্ছা তারপর একটা দেখি আমরা, হু প্লেড ফুটবল ইন দ্য ফিল্ড, এখানে দেখা যাচ্ছে এটা ভার্ব, আর এটা কি খেলছে, ফুটবল খেলছে, আর এটা এক্সটেনশন বা অতিরিক্ত, তাই না? এটা হু সাবজেক্টের কাজ করে এখানে। আচ্ছা তাহলে আমরা প্রথমে যদি প্যাসিভ করি তাহলে প্রথমে বাই হুম নিব, তাহলে বাই হুম নিয়ে আমরা। আচ্ছা তারপর এম ইজার এটার মধ্যে দেবো না ওয়াজারের মধ্যে দেবো। দেখতে পাচ্ছি ভিডিও থাকলে কি দেবো, ওয়াজারের মধ্যে একটা দেবো। আচ্ছা তার আগে ফুটবলটা আমরা নিয়ে আসি, এখানে ফুটবল অবজেক্টে যে অবজেক্ট নিয়ে আসলাম। তারপর এখন ওয়াজারের মধ্যে একটা দেবো, যেহেতু ফুটবল থার্ড পারসন নাম্বার সেজন্য অবশ্যই ওয়াজ হইবে। ঠিক আছে, আচ্ছা তারপর হচ্ছে ভি3 কি দেবো, প্লেট, এখানে ভি3 প্লেট দিলাম। আচ্ছা অতিরিক্ত ইজ আছে, অতিরিক্ত ইন দ্য ফিল্ড। আচ্ছা এবং লাস্টে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিছি। ওকে, আচ্ছা আমরা এটা শিখলাম, হু দ্বারা ইন্টারেটিভ সেন্টেন্স শুরু হলে একটা নিয়ম শেখা হয়ে গেল আমাদের। এবার আর একটা নিয়ম আছে হু দ্বারা শুরু হলে, এটাই শেষ হু দ্বারা শুরুর ইন্টারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। আচ্ছা তাহলে আমরা দেখি অন্য টেন্সের ক্ষেত্রে। আচ্ছা তাহলে আমরা দুইটা জিনিস দেখলাম যে হু দ্বারা ইন্টারেটিভ সেন্টেন্স শুরু হলে দুইভাবে করা যায়। একটা রোল ওয়ানে কি, যে হু এর পর হু দ্বারা শুরু প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে একটা নিয়ম, এবং বাকি সকল টেন্সের ক্ষেত্রে এই একটা নিয়ম। দেখি স্ট্রাকচারটা আমরা, আচ্ছা এক্সাম্পল আমরা দেখি, এগুলোর সাথে আমরা আগে থেকে পরিচিত। হু ইজ কলিং মি, কে আমাকে ডাকছে, তাই না? এখানে কলিং ডাকা এটা ভার্ব, কাকে ডাকছে আমাকে এটা অবজেক্ট, আর সাবজেক্টের কাজ করে হু। আচ্ছা আমরা এখন দেখবো প্যাসিভ, তাহলে প্রথমে বাই হুম নিব, তাহলে বাই হুম নেই। ওকে, পূর্বের মতোই প্রদত্ত হেল্পিং ভার্ব। আচ্ছা প্রদত্ত হেল্পিং মানে এটা এখানে বসাবো, তার আগে একটা কাজ করতে হবে আমাদের। সেই কাজটা হলো কি, আমাদের অবজেক্টটা কি করতে হবে, এখানে আগে বসাতে হবে আমাদের, তাই না? অবজেক্ট ইন্টারেটিভ সেন্টেন্সে সবসময় একটা মনে রাখতে হবে কি, অবজেক্টটা আগে নিয়ে এসে বসানোর পরে এই হেল্পিং ভার্বটা ইউজ করতে হবে। আচ্ছা তাহলে মি থেকে কি হয়ে গেল এখানে আই, তাই না? যেহেতু মূল ভার্বের আগে চলে আসছে সেজন্য আই হয়ে গেল। আচ্ছা এখন বসাবো, এর সাথে কি থাকতো, এম ইজ এর সাথে একসাথে থাকতো না, এখানে আয়ের পর কি হবে, তাহলে এম হবে, তাই না? তাহলে আমরা এম দিলাম, আয়কার মতো নিয়ম। তারপর হচ্ছে কি, তারপর অতিরিক্ত হেল্পিং ভার্ব নেই, সুতরাং আমরা এখন কি দেবো, বিং বিং বি, কোনটা দেবো, যেহেতু কলিং আছে ভি ওয়ানের সাথে আইএনজি থাকলে আমরা বিং নিয়ে আসবো। ওকে, বিং দিলাম। তারপর হচ্ছে কি ভি3 কল্ড, তাই না? ভি3 হচ্ছে কল্ড, ইডি যোগ করবো। তারপর হচ্ছে কি অতিরিক্ত আছে নাই,
এবং লাস্টে প্রশ্নবোধক চিহ্ন দেব। ওকে, তাহলে আমরা একটা দেখি, হু হ্যাজ বিন ক্যাচিং এ ফিশ ইন দ্য রিভার। আচ্ছা, তাহলে এটা ভার্ব দেখা যাচ্ছে ক্যাচিং, আর কি ধরছে, মাছ ধরছে, কোথায়, এটা এক্সটেনশন অতিরিক্ত। ঠিক আছে, তাহলে আমরা এখন দেখি প্রথমে এটা অ্যাক্টিভ প্যাসিভ বলতে প্রথম আমরা বাই হোম নিব, তারপর প্রদত্ত হেল্পিং ভার্ব। আচ্ছা, এই হেল্পিং ভার্ব দেওয়ার আগে আমরা আগে কাজটা করে নিই, অবজেক্টটা বসাই, অবজেক্ট এখানে বসালে ফিশ। এখন চলে আসি, এই হ্যাজের সাথে কে থাকে, হ্যাভ থাকে। আচ্ছা, এখন হ্যাভ হ্যাজ কোনটা হবে, যেহেতু এ ফিশ থার্ড পারসন নাম্বার, সুতরাং এই হ্যাজটাই হবে। ওকে, আচ্ছা, তারপর এখন দেখো অতিরিক্ত হেল্পিং ভার্ব মানে কি, হ্যাজের সাথে কিন্তু বিন আছে, তাই না, এটা হচ্ছে অতিরিক্ত হেল্পিং ভার্ব। হ্যাঁ, তাহলে অতিরিক্ত হেল্পিং ভার্ব আমরা এখানে নিয়ে আসবো, তাহলে এখানে নিয়ে আসলে কি হবে, বিন। আচ্ছা, এখন কথা হচ্ছে বিং, বিন, বি, কোনটা নিব এখন, তাই না, যেহেতু এটা দেখো ভার্বের সাথে আইএনজি যোগ আছে, তাই না, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে ভার্বের সাথে কি আছে, আইএনজি যোগ করা আছে, সুতরাং আমরা অবশ্যই বিং নিব। তাহলে আইএনজি মিল আছে আমি বলছিলাম আগে, তাহলে আমরা বিং নিব। তারপর হচ্ছে কি ভি3 দিলে হবে কি ক্যাচ কট কট, তাহলে কট দিব ভি3, তারপর হচ্ছে অতিরিক্ত আছে ইয়েস ইন দ্য রিভার, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন দেব। ওকে, আরেকটা দেখি আমরা, হু ক্যান ড্রাইভ দ্য কার অন দ্য রোড। ওকে, আচ্ছা, তাহলে প্রথমে আমরা এটা ভার্ব, এটা হচ্ছে কি অবজেক্ট, তারপর এটা এক্সটেনশন, তাই না। আচ্ছা, তাহলে প্রথমে আমরা কি করব, বাই হোমটা নিব, প্রদত্ত হেল্পিং ভার্ব এখানে ক্যানের যেহেতু পরিবর্তন হয় না, সরাসরি ক্যান বসা দিই, কোনো সমস্যা নাই। আচ্ছা, তারপর হচ্ছে কি এ বাক্যে কি আছে, অবজেক্ট আছে, তাহলে অবজেক্টটা বসে দিই আমরা। ঠিক আছে, তারপর বসানোর পর অতিরিক্ত আছে, অতিরিক্ত ভার্ব নাই, আর বিং, বিন, বি কোনটা নেব, যেহেতু শুধু মডেল অক্সিলারি ভার্ব আছে, তাহলে আমরা কি নেব, ক্যান, এখানে ক্যান মডেল অক্সিলারি ভার্ব, সেজন্য আমরা বি নেব এখানে, তাই না, অবশ্যই তিনটার মধ্যে বি হবে, কেন হবে, কারণ এটা মডেল অক্সিলারি ভার্ব। তারপর ভি3 নিব, তার ড্রাইভ ডট ড্রাইভেন হবে, তারপর অতিরিক্ত কি আছে, অন দ্য রোড, তারপর হচ্ছে কি লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই দুইটা নিয়মই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার ক্ষেত্রে হু দ্বারা শুরু ইন্টারোগেটিভ সেন্টেন্সে। ঠিক আছে, রোল 5 এবং রোল 6 এই দুইটা নিয়ম আমরা হু দ্বারা ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে দুইটা রোলের মাধ্যমে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবো, আর বাইরে কখনোই আসবে না। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা দেখব হুম দ্বারা শুরু ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, এটারও দুইটা স্ট্রাকচার আছে, এটিরও দুইটি স্ট্রাকচার আছে। ঠিক আছে, আচ্ছা, আমরা দেখি আকার মতো এটা প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট এর ক্ষেত্রে হু দ্বারা শুরু ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্রথমেও কিন্তু এই নিয়ম ছিল প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে, আবার হুম দ্বারা কিন্তু একই প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে। ঠিক আছে, পূর্বের মতোই স্ট্রাকচারটা আমরা দেখি। আচ্ছা, আমরা এগুলো জানি, আমরা দেখছি, এক্সাম্পল দেখলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে না। আচ্ছা, হুম ডাজ হি লাভ। ওকে, এটা ভার্ব দেখেছে লাভ, তাহলে লাভের আগে এটা কে ভালোবাসে, হি সাবজেক্ট। আচ্ছা, এখানে এখন আমরা এটা কি করব, প্যাসিভ করব, তাহলে প্রথমে হুম তুলে দিয়ে প্রথমে কি দেবো, হু, তাহলে এখানে আমরা এটা তুলে দিয়ে প্রথমে কি দেবো, হু, তারপর ইজ ওয়াজ। দেখো কখন ইজ দিব, হুমের পরে ডু ডাজ থাকলে কি দেবো, আমরা ইজ দেব। ওকে, একদম সহজ কথা। আর ওয়াজ কখন দেব, হুমের পরে যদি কি থাকে, ডিড থাকে। এখন দেখো হোমের পরে কি আছে, ডাজ, তাহলে ডাজ থাকলে কি হবে, ইজ, সরাসরি দিলাম, এতটুকু আশা করি বুঝতে পেরেছো। তারপর ভি3 দিব কি, লাভড দিব, তারপর হচ্ছে অতিরিক্ত কিছু আছে নাই, তারপর হচ্ছে কি বাই, তারপর হচ্ছে কি সাবজেক্ট কি সি থেকে এখানে ভার্বের পরে নিয়ে যাবে এবার কিন্তু, তাহলে কি হবে, সি থেকে হার। ওকে, লাস্টে প্রশ্ন হচ্ছে না, আরেকটা আমরা দেখি, খুব সহজ না, ইয়েস, হুম ডিড ইউ সি অন দ্য রোড, তুমি কাকে দেখেছো, তাই না। আচ্ছা, তাহলে এখানে প্রথমে কি দেব, এটা কি, এটা ভার্ব, এটা সাবজেক্ট, আর এটা কি অবশ্যই অতিরিক্ত, যেহেতু অবজেক্ট নাই বাক্যের। আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে হুম, তাহলে প্রথমে কি দেবো আমরা, অ্যাক্টিভ প্যাসিভের সময় এখানে অবশ্যই হু দিলাম, এতটুকু শেষ, ইজ ওয়াজ। এবার দেখো তো ডিড দ্বারা শুরু হয়েছে, ডিড দ্বারা শুরু হলে কি হবে, ওয়াজ বসবে, তাহলে এখানে কি দেবো, ওয়াজ। ঠিক আছে, তারপর ভি3 কি সি স এস ডাবল এন সিন, এটা হচ্ছে ভি3,
তারপর হচ্ছে কি বাই অতিরিক্ত আছে অন দা রোড, তারপর বাই দেব, তারপর সাবজেক্ট এর সাবজেক্ট কি ইউ, তাহলে এখানে ইউ দেব এবং লাস্টে প্রশ্নবোধক চিহ্ন দেব। ওকে, এটা গেল প্রথম হুম দ্বারা শুরু। আমি বললাম হুম দ্বারা ইন্টারোগেশনের শুরু হলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম দুইটা, একটা হয়ে গেল, একটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। আরেকটা নিয়ম হবে, সেটা কি, এটা সর্বশেষ ইন্টারোগেটিভ সেন্টেন্সের নিয়ম। এটা হচ্ছে কি অন্যান্য টেন্সের ক্ষেত্রে হুম দ্বারা ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি শুরু হয়, তাহলে রোল দুইটা আছে। একটা রোল আমরা দেখলাম কিছুক্ষণ আগে, সেটা কিসের জন্য শুধু প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট। আচ্ছা, এই দুইটা টেন্স বাদ দিয়ে হুম দ্বারা অন্য সকল টেন্সের ক্ষেত্রে এই রোল 8 এর স্ট্রাকচারটি ইউজ হবে। কি স্ট্রাকচারটা দেখি, এটা ঠিক আছে। আমরা একটা এক্সাম্পল দেখি। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে হুম আর ইউ লুকিং নাও, তুমি এখন কাকে দেখছো, এখানে ভার্বটা লুকিং দেখা বোঝা যাচ্ছে, আর এটা সাবজেক্ট আর এটা এক্সটেনশন, তাই না? আচ্ছা, এখন আমরা প্যাসিভ শিখবো। প্রথমে তাহলে হু নিব, তাহলে হু নিলাম। আচ্ছা, এখন হচ্ছে যে হেল্পিং ভার্বটা এখানে বসাবো, কিন্তু একটু সতর্ক থাকতে হবে এখানে যে এই হেল্পিং ভার্বটা বসানোর আগে এর নাম্বার পাস অনুসারে কিন্তু বসাতে হবে হু এর। আর হু কি হিসেবে কাজ করে, হু এর নাম্বার পাস অনুসারে প্রত্যেক হেল্পিং ভার্বটা বসবে। এবং আমি বললাম যে প্রত্যেকটি ডাবলএস ফর্ম ওয়ার্ড না, ইয়েস, প্রত্যেকটি ডাবলএস ফর্মই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে কাজ করে। তাহলে হু অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এখানে আর কি দেওয়া যাবে না। আর এর সাথে কি ছিল বন্ধুরা, মনে আছে? আর এর সাথে ছিল এম ইজ আর। হ্যাঁ, তিনটার মধ্যে এখানে হু এর পর কি এম হবে না, হবে না, আর তো হবে না, তাহলে কি থাকলো ইজ, তাহলে হু ইজ নিলাম এখানে। আচ্ছা, তারপর বিন বি কোনটা নেব, যেহেতু দেখতে পাচ্ছ ভার্বের সাথে আইএনজি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমরা অবশ্যই কি নেব, বিএনজি বিং নেব, ঠিক আছে। আচ্ছা, তারপর ভি3 দিলে লুকড ইডি যুক্ত হবে, ভি3 এর ক্ষেত্রে ইডি দিলাম। তারপর অতিরিক্ত কিছু আছে নাও, তারপর হচ্ছে বাই দিব আমরা, তারপর হচ্ছে সাবজেক্ট, লাস্টের সাবজেক্টটা বসাই দিয়ে এবং প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলে হয়ে গেল আমাদের। আচ্ছা, আরেকটা দেখি আমরা, হুম শুড আই হেল্প, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে প্রথমে আমরা দেখি এটা ভার্ব, তাই না, আর এটা সাবজেক্ট। আমরা প্যাসিভ যদি করি, প্রথমে কি দেব, হুম তুলে দিয়ে কি দেব, হু দেব, তারপর প্রদত্ত হেল্পিং ভার্ব, এখানে হেল্পিং ভার্ব শুডের কোনো পরিবর্তন না, সরাসরি শুডটা দিয়ে দেবো আমরা। বিন বি কোনটা হবে, অবশ্যই শুড যেহেতু মডেল অক্সিলারি ভার্ব, অবশ্যই কি হবে, বি হবে। ওকে, আচ্ছা, তারপর ভি3 দিলে এখানে হেল্পড হবে, তারপর দিব বাই আছে, বাই দিব, তারপর সাবজেক্ট কি আই, তাহলে আই এখানে বসিয়ে দিলাম, তাহলে হয়ে গেল আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ। তাহলে আশা করি ইন্টারোগেটিভ সেন্টেন্স এরপরে আর কোনোদিন ভুল হবে না। তোমাদের পরীক্ষার, এখন তোমরা যে কোনো পরীক্ষা, বিসিএস বলো বা সরকারি বা যে কোনো পরীক্ষার কোশ্চেন বের করে দেখো, এই ইন্টারোগেটিভ যদি দেয় তাহলে এই 8টা স্ট্রাকচারের মধ্যেই সেটা কমন পড়বে, অবশ্যই কমন পড়বে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা বাকি যে কয়েকটা রোল আছে সেটা আমরা এখন জানবো। হ্যাঁ, প্রথমে আমরা দেখবো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম। রোল 1, সরাসরি ভার্ব দ্বারা শুরু হলে স্ট্রাকচারটি কী হবে। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স সরাসরি ভার্ব দ্বারা শুরু হয়। আমার এর আগে সেন্টেন্সের উপর ভিডিও দেখো, তোমাদের দেওয়া আছে, সেটা দেখে সেটা করলে সবচেয়ে ভালো হয়। আচ্ছা, স্ট্রাকচার কি, লেট, তারপর অবজেক্ট, তারপর বি, তারপর ভি3, তারপর অতিরিক্ত। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দেখি। অ্যাক্টিভের কি, ডু দ্য সাম, এটা হচ্ছে কি ডু ভার্ব, আর এটা হচ্ছে কি অবজেক্ট। তাহলে আমরা যদি এখানে প্যাসিভ করি, তাহলে প্রথমে লেট নিব, আমরা লেট নিলাম, তারপর অবজেক্ট কি দ্য সাম এখানে বসাবো, তারপর বি, তারপর হচ্ছে ভি3 ডু ডিড ডান দিয়ে দেবো, অতিরিক্ত কোনো কিছু নাই। ওকে, কমপ্লিট। আচ্ছা, তারপর একটা দেখি আমরা, পোস্ট দ্য লেটার অ্যাট মর্নিং, এটা ভার্ব বোঝা যাচ্ছে, তারপর কি লেখে, লেটার, চিঠি, এটা অবজেক্ট, আর এটা অতিরিক্ত, তাই না। আচ্ছা, তাহলে প্রথমে আমরা প্যাসিভ করতে হলে প্রথমে লেট নিব, তারপর অবজেক্ট কি লেটার আর লেটার নিব, তারপর বি নিব, তারপর ভি3 পোস্টের ভি3 কি পোস্টেড। ওকে, তারপর অতিরিক্ত অ্যাট মর্নিং, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো রোল 1টা। এবার রোল 2 দেখি আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের। আচ্ছা, এখানে কি ডু নট, ডন্ট নেভার দ্বারা শুরু হলে আমরা কিভাবে সেটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। স্ট্রাকচার কি, স্ট্রাকচার হচ্ছে কি নট, লেট প্লাস নট বা নেভার এখানে দিব, তারপর অবজেক্ট প্লাস বি, তারপর ভি3, তারপর অতিরিক্ত। আচ্ছা, এক্সাম্পল আমরা দেখি। অ্যাক্টিভ, এখানে দেখতে পাচ্ছ এখানে ভার্ব এটা, আর এটা হচ্ছে কি অবজেক্ট, তাই না।
আচ্ছা, তাহলে প্রথমে আমরা কি নিব, লেট নিব। তাহলে আমরা প্যাসিভ করার সময় প্রথমে লেট নিব, তারপর নট বা নেভার। নট দ্বারা এখানে যদি নেভার দ্বারা শুরু হয় তাহলে নেভার নেব, আর যদি নট দ্বারা শুরু হয় নট নিব। ওকে, তাহলে লেট তারপর নট নিব, যেহেতু নট দ্বারা শুরু হয়েছে, ডুয়ের পর নট আছে, তাহলে নটটা নিলাম। অবজেক্ট কি ব্যাকে দ্য ট্রেন, তাহলে এখানে নিব দ্য ট্রেন, তারপর বি নিব, তারপর হচ্ছে ভি3 দিলে মিসের ভি3 কি মিসড। ওকে, তারপর অতিরিক্ত কি আছে, অতিরিক্ত নাই। তারপর অতিরিক্ত দেখো, অতিরিক্ত নেই। ঠিক আছে। আচ্ছা, তারপর রোল 2 আশা করি বুঝতে পেরেছ। আরেকটা দেখি আমরা, নেভার টেল এ লাই। আচ্ছা, এবার কিন্তু নেভার আছে, তার মানে প্রথমে আমরা লেট নিব, এটা ভার্ব আর এটা হচ্ছে কি অবজেক্ট, তাই না। প্রথমে তাহলে প্যাসিভ করার সময় প্রথমে কি নিব, লেট নিব, তারপর নট না নেভার। এবার নেভার আছে, সুতরাং এখানে নেভার নিব। তারপর অবজেক্ট কি লাই, তারপর বি নিব, তারপর ভি3 টেল টোল্ড নেব এখানে, তারপর হচ্ছে অতিরিক্ত কিছু আছে নেই। আচ্ছা, এটা কমপ্লিট। আশা করি ইম্পারেটিভ সেন্টেন্সের রোল 2টা বুঝতে পেরেছি, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম। আচ্ছা, তাহলে আমরা একটা দেখব, রোল 3। আচ্ছা, এটা কি দ্বারা শুরু হতে পারে, লেট দ্বারা ইন্টারপ্রেশন। আমরা জানি যে লেট দ্বারাও কিন্তু ইন্টারপ্রেশনের শুরু হয়। আচ্ছা, সেক্ষেত্রে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার স্ট্রাকচারটা এরকম হবে, লেট অবজেক্ট বি ভি3 অতিরিক্ত বাই লেটের পরের শব্দ। ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে এক্সাম্পল দেখি। অ্যাক্টিভ, লেট হিম হেল্প দি পোর। আচ্ছা, তাহলে এখন এটা কি ভার্ব না। আচ্ছা, তাহলে এটা সাবজেক্ট হিসেবে কাজ করে, যদি অবজেক্টিভ ফর্ম এখানে এই লেটের পর সবসময় জানতো আমরা অবজেক্টিভ ফর্ম হিসেবে বা অবজেক্টিভ ফর্ম বসে এখানে। আচ্ছা, তাহলে এখানে অবজেক্টিভ ফর্ম বসলেও কিন্তু এটা সাবজেক্ট হিসেবে কাজ করে। তারপর ভার্ব, তারপর এটা কি থাকলো, তাহলে অবজেক্ট, তাই না। ঠিক আছে। তো ভার্বের আগে এটা সাবজেক্টের জায়গায়, ভার্বের পর অবজেক্টের জায়গায়, কিন্তু লেটের পর সবসময় এখানে অবজেক্টিভ ফর্ম বসে। আচ্ছা, তাহলে আমরা এখানে প্যাসিভ করি, যদি প্যাসিভ করি তাহলে প্রথমে লেট নিব, আমরা লেট নিলাম, তারপর অবজেক্ট কি দ্য পোর নিব, তারপর দেখো বি দিব আমরা ভি3 কি হেল্প দেব, অতিরিক্ত আছে নাই, অতিরিক্ত নাই। তারপর হচ্ছে কি বাই দেব আমরা, বাই দিলাম, তারপর হচ্ছে কি লেটের পরের শব্দ কি হিম, এখানে হিমটা দিয়ে দেবো। কমপ্লিট। আরেকটা দেখি আমরা, লেট মি রাইট এ লেটার। ঠিক আছে। আচ্ছা, এটাকে প্যাসিভ যদি আমরা করি, এটা ভার্ব আর এটা হচ্ছে কি সাবজেক্ট আর এটা অবজেক্ট। ঠিক আছে। আচ্ছা, আমরা যদি এটাকে প্যাসিভ করি, প্রথমে আমরা লেট নিব, তারপরে ব্যাকের অবজেক্ট কি লেটার নিব, তারপর বি নিয়ে এখানে ভি3 কি রাইট রোড রিটেন, তাহলে এখানে রিটেন দেব, তারপর অতিরিক্ত আছে, অতিরিক্ত নাই, তারপর হচ্ছে বাই দিব, তারপর লেটের পরে শব্দ কি মি, তাহলে এখানে কি দেব মি। আচ্ছা, কমপ্লিট। তাহলে ইম্পারেটিভের এই 3টে স্ট্রাকচার পড়লেই কমপ্লিট, আর স্ট্রাকচার পড়ার দরকার নেই। আচ্ছা, এবার আমরা দেখব ভয়েস চেঞ্জের অন্যান্য কয়েকটি নিয়ম আছে, খুবই সহজ নিয়ম, সেগুলো আমরা একটু দেখব। সেটা হচ্ছে কি রিফ্লেক্সিভ অবজেক্ট, যেমন মাই সেলফ, আওয়ার সেলফ, ইয়োর সেলফ, হিম সেলফ, হার সেলফ, দেম সেলফস। আচ্ছা, এরকম এই যে সেলফ বা সেলফস এরকম যুক্ত ওয়ার্ডকে কি বলে, রিফ্লেক্সিভ অবজেক্ট বলে। এগুলো যদি অ্যাক্টিভে থাকে, তাকে প্যাসিভ করার ক্ষেত্রে এই স্ট্রাকচারটি ইউজ করব আমরা। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দেখি। দেখো, হি কিল্ড হিমসেলফ, তাই না। আচ্ছা, হিমসেলফ দেওয়া আছে, তার মানে রিফ্লেক্সিভ অবজেক্ট দেওয়া আছে, তাহলে আমরা এই স্ট্রাকচার এরকম যদি থাকে, রিফ্লেক্সিভ অবজেক্ট এই ওয়ার্ডগুলো যদি থাকে, তাহলে আমরা এই স্ট্রাকচারে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। আচ্ছা, তাহলে প্রথমে আমরা এটা ভার্ব আর এটাতে সাবজেক্ট আর এটা কি রিফ্লেক্সিভ অবজেক্ট, তাই না। আচ্ছা, তাহলে প্রথমে আমরা প্যাসিভ, আচ্ছা আমরা এখন দেখি প্যাসিভ কিভাবে করতে হয়। আচ্ছা, উক্ত সাবজেক্টের ব্যাকের সাবজেক্ট কি হি, তাহলে প্রথমে হি নিব। আচ্ছা, হি নেওয়ার পরে টেন্স, নাম্বার ও পার্সন অনুসারে হেল্পিং ভার্ব, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। রোল 1 দেওয়া আছে পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভের নিয়ম, তাই না। প্রথমে অবজেক্ট ছিল, তারপর কি করতে হচ্ছিল, এখানে কি করতে হয়, ওয়াজের মধ্যে একটা নিতে হয়, মনে আছে। হ্যাঁ, কেন নেব, কারণ ভি2 সাবজেক্টের পর ভি2 থাকলে কি ওয়াজের মধ্যে একটা নিতে হয়, তাহলে ওয়াজ নিব না নেব, অবশ্যই কি নেব ওয়াজ, কেন এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ওয়াজ। তারপর হচ্ছে টুকা শেষ ভি3 দিলে কি হবে, কিল, এটা হচ্ছে ভি3, তারপর অতিরিক্ত নাই। আচ্ছা, তারপর হচ্ছে কি বাই দেবো, এবং লাস্টে কি দেবো, রিফ্লেক্সিভ অবজেক্টটা এখানে দিয়ে দেবো। খুবই সহজ, এটার ঝামেলা বরংস নেই। আমরা প্রত্যেকবার কি করতে হয়, এই সাবজেক্টকে অবজেক্ট নিয়ে যেতে, অবজেক্ট সাবজেক্ট নিয়ে যেতে হয়, কিন্তু রিফ্লেক্সিভ অবজেক্ট থাকলে কি হয়, ওরা এভাবেই থাকে, বাইরের পর এটা দিয়ে দেবো আর সাবজেক্টের ঠিক স্থানে বসিয়ে দেবো। এটাই সহজ নিয়ম। ঠিক আছে। আরেকটা দেখি আমরা, দে হেল্প দেমসেলফ,
তারা তাকে সাহায্য করে। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেখে বোঝা যাচ্ছে, এখানে V1 আছে। আচ্ছা আমরা যদি দেখি এটা ভার্ব, এটা কি সাবজেক্ট, আর এটা রিফ্লেক্সিভ অবজেক্ট। ঠিক আছে, আমরা যদি প্যাসিভ করি তাহলে প্রথমে কি হবে, উক্ত সাবজেক্ট তাহলে এখানে এটা বসাবো, তারপর টেন্সের নাম্বার পার্সন হিসেবে বসাবো। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাহায্যকারী ভার্বের জায়গায় কি বসতে হয়, এম ইজ আর বসে, তাহলে দের পর কি অবশ্যই আর হবে, যেহেতু দের তার থার্ড পার্সন প্লুরাল নাম্বার। তারপর হচ্ছে কি এখানে V3 কি দেব, হেল্পড, তারপর অতিরিক্ত কি আছে, অতিরিক্ত নাই, তারপর হচ্ছে বাই দেবো আমরা, বাইয়ের পর এটা দেমসেলফ বসিয়ে দেবো, হয়ে গেল। এটাই হচ্ছে কি রিফ্লেক্সিভ অবজেক্ট, আশা করি বুঝতে পেরেছ। তারপর হচ্ছে কি কোয়েসিভ প্যাসিভ ভয়েস। কোয়েসিভ প্যাসিভ ভয়েস কি, যার কাজ করার ক্ষমতা নেই অথচ সে যদি সাবজেক্টের স্থানে বসে কাজটি সম্পন্ন করে তাই কি বলে, কোয়েসিভ প্যাসিভ ভয়েস বলে। এখানে কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এখানে কি হতে পারে, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকবে কিন্তু এভাবে, ঠিক আছে। যেমন আমরা একটা বাক্য দেখি, এটার স্ট্রাকচার দুইটা স্ট্রাকচার আছে, স্ট্রাকচার 1 এটা, স্ট্রাকচার 2 এটা, ঠিক আছে। আমরা এক্সাম্পলটা দেখি। অ্যাক্টিভ, দেখো হানি টেস্ট সুইট। আচ্ছা হানি মধু খেতে মিষ্টি, এখানে মধু কি নিজেকে নিজে পরীক্ষা করে টেস্ট করে বলে যে আমি মিষ্টি না, দেখো এখানে সাবজেক্ট হিসেবে হানি বসছে কিন্তু এর কাজ করার কোনো ক্ষমতা নাই। এই ধরনের ভয়েসকে কি বলা হয়, কোয়াসি প্যাসিভ ভয়েস বলে। আচ্ছা আমরা যদি এটা প্যাসিভ করি তাহলে কি হবে, এটা কি ভার্ব, তারপর হচ্ছে এটা সাবজেক্ট, আর এটা দেখো অ্যাডজেটিভ, তাই না, কেমন মিষ্টি, তাই না, এটা অ্যাডজেটিভ। আচ্ছা এটাকে যদি আমরা প্যাসিভ করি তাহলে দুইটা রোলের মাধ্যমে করতে পারবো, রোল স্ট্রাকচার 1 এর মাধ্যমে, দুইটা স্ট্রাকচারের মাধ্যমে করতে পারবো। স্ট্রাকচার 1 এ কি দেওয়া আছে, আচ্ছা তাহলে স্ট্রাকচার 1 অনুসারে আমরা এখানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি, তাহলে দেখি কি হয়। তাহলে উক্ত সাবজেক্ট মানে হানি দিব এখানে, টু বি ভার্ব কি দিব এখানে, টু বি ভার্ব মানে কি এম ইজ আর ওয়াজ আর, তাই না। আচ্ছা এখন কথা হচ্ছে কখন এম ইজ আর দেব, যখন দেখবো V1 আছে, এখানে V1 থাকলে এম ইজ এর মধ্যে দেবো, আর এখানে যদি V2 থাকে তাহলে ওয়াজ এর মধ্যে দেবো, ঠিক আছে। তাহলে এখন দেখতে পাচ্ছি টেস্ট, এটা V1 আছে, V1 এর সাথে VS থাকলে এম ইজ আর, তাহলে হানি থার্ড পার্সন নাম্বার, তাহলে কি হবে, অবশ্যই ইজ হবে, হানিস এই অ্যাডজেটিভ সুইটটা বসে দিলাম। আর হোয়েন দেব এখানে ইট বাদে, কখন ইট কখন দেব, যখন দেখবো সাবজেক্টটা একটা আছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাহলে ইট দিব, আর একের অধিক থাকলেই দিয়ে দিতাম। তাহলে এখানে আমরা কি দেবো ইট, তারপর টু বি ভার্ব কি, টু বি ভার্ব মানে এটা যে দিছিলে যেটা দিবে এটা এখানেই বসবে। তারপর হচ্ছে কি V3 কি দেবো, টেস্টেড, ওকে, টেস্টেড এটা দিয়ে দিলাম V3, ওকে। এটা স্ট্রাকচার 1 অনুসারে গেল। আর স্ট্রাকচার 2 অনুসারে যদি আমরা বসি তাহলে উক্ত হেল্পিং ভার্ব, স্ট্রাকচার 2টা আমরা দেখি, উক্ত সাবজেক্ট, তাহলে উক্ত সাবজেক্ট কি হানি, তাহলে প্রথমে হানি দিব, তারপর টু বি ভার্ব সে আকার মতোই, যে যখন টু বি ভার্ব এই কয়টা 1 2 3 4 5 এই 5টা একটি টু বি ভার্ব। আচ্ছা এখন যেহেতু হানির এটা V1 আছে সুতরাং এম ইজ এর মধ্যে একটা নেব, তাহলে এখানে ইজ হবে কারণ হানি থার্ড পার্সন নাম্বার। তারপর হচ্ছে কি V3 দিব, তাহলে V3 কি টেস্টেড, তাই না, টেস্টেড, আর এখানে অতিরিক্ত কি আছে সুইট। এই দুইটা স্ট্রাকচারে যে কোনো একটা স্ট্রাকচার করলে হবে, তবে পরীক্ষাতে যেটা তোমাদের আসে যদি অপশন এটা থাকে তাহলে এটা না থাকলে এটা তোমরা এটা দিয়েও অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারো, ঠিক আছে। আমরা একটা এক্সাম্পল দেখি, দ্য হাউস লুকড নাইস। আচ্ছা এটা ভার্ব, এটা সাবজেক্ট, আর এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। আচ্ছা এখানে দেখো বাড়িটি দেখতে সুন্দর, তাই না, বাড়ি কি নিজেকে নিজে কখনো দেখতে পারে না, এর কাজ করার ক্ষমতা নেই অথচ সাবজেক্টের স্থানে বসে, এটাকে বলে কি কোয়াসি প্যাসিভ ভয়েস। আচ্ছা এটা দুইটা স্ট্রাকচারেই করতে পারি আমরা। আচ্ছা আর এখানে কি অ্যাডজেক্টিভ আছে, তাই না, তাহলে দুইটা স্ট্রাকচারে করতে পারি। স্ট্রাকচার 1 অনুসারে উক্ত সাবজেক্ট কি দ্য হাউস, তাহলে প্রথমে হাউস দেবো, তারপর টু বি ভার্ব কি আছে এখানে লুকড আছে, তার মানে V2 থাকলে কি ওয়াজ এর মধ্যে একটা নেবো, তাহলে কি নেবো এখানে ওয়াজ, কেন নেবো যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাই। তারপর হচ্ছে কি অ্যাডজেক্টিভটা দিয়ে দেবো, নাইস দিলাম, তারপর হোয়েন দেবো, তারপর ইট না দিয়ে যেহেতু হাউস থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সেজন্য অবশ্যই প্রনাউন হবে ইট, ওকে। আচ্ছা বি ভার্ব এখানে এটাই দিয়ে দেবো ওয়াজ, আর এখানে V3 দিলে কি হবে লুকড, ঠিক আছে। আচ্ছা তারপর আমরা দেখি স্ট্রাকচার 2 অনুসারে প্রথমে উক্ত সাবজেক্ট তাহলে হাউস যেখানে দিব, তারপর টু বি ভার্ব এখানে ওয়াজ হবে, তোমরা জানো কিভাবে হবে আগে বুঝলাম। আর তারপর V3 দিব, এখানে V3 কি হবে লুকড, তারপর হচ্ছে কি অতিরিক্ত কি হলো থাকলো তাহলে অ্যাডজেক্টিভ, তাহলে নাইস দিয়ে দিলাম ওখানে। আচ্ছা এইভাবে হয়ে গেল কোয়াসি প্যাসিভ ভার্ব। আরেকটা দেখি আমরা রোল 3, বাক্যে গোয়িং টু প্লাস V1 থাকলে। আচ্ছা এর স্ট্রাকচারটা এরকম, আচ্ছা এই যে
এক্সাম্পল দেখি আমরা, উই আর গোয়িং টু সলভ দিস প্রবলেম। ঠিক আছে, আমরা সমস্যাটি সমাধান করতে যাচ্ছি। তাহলে এটা ভার্ব কি আছে, সলভ, টু এর পর যেটা থাকবে, গোয়িং টু এর পর যেটা ভার্ব থাকবে কিন্তু। ঠিক আছে, তাহলে এটা সাবজেক্ট আর এখানে অবজেক্ট। ঠিক আছে, এটাকে যদি আমরা, আর এটা হেল্পিং ভার্ব, তাই না? এটা যদি আমরা ভয়েস চেঞ্জ করি তাহলে প্রথমে অবজেক্ট কি হবে, দি প্রবলেম, তাহলে দি প্রবলেম নিব, তারপর উক্ত হেল্পিং ভার্ব এটা ওয়াজ, এখানে আরটাই বসাবো না, এখানে কি থাকে আর এর সাথে, তিনটা জিনিস থাকে তাই না, এম ইজ আর, তাহলে দি প্রবলেম থার্ড পারসন সেকেন্ড নাম্বার, তাহলে অবশ্যই ইজ বসবে, ইজ। তারপর গোয়িং টুটা এখানে রেখে দিব, তারপর বি দিব, তারপর হচ্ছে কি V3 সলভড দিয়ে দেবো এখানে। আচ্ছা, তারপর হচ্ছে কি অতিরিক্ত কি প্রবলেম দিলাম, তারপর হচ্ছে বাই দিব, অতিরিক্ত কিছুই নাই, বাই দিলাম। তারপর যে সাবজেক্টে কি উই থেকে এখানে কি এসে হবে, আস, কারণ ভার্বের পর বা অবজেক্টের জায়গায় এখানে উই থেকে কি হলো, আস। ঠিক আছে, আমরা একটা দেখি, এটা হচ্ছে ভার্ব, টিচার সাবজেক্ট, এটা দি ক্লাস অবজেক্ট, এখানে হচ্ছে কি হেল্পিং ভার্ব। আচ্ছা, আমরা প্যাসিভ করতে হলে প্রথমে কি করব, আমরা এখানে অবজেক্টটা নেব, অবজেক্টটি কি দি ক্লাস নিলাম, তারপর উক্ত হেল্পিং ভার্ব কি আছে, ইজ, এই ইজের সাথে কি থাকে, এম ইজ আর, তাহলে ইজটা এখানে বসবে কারণ ক্লাসও থার্ড পারসন নাম্বার, তাহলে ইজটাই দিব আমরা, ইজ। তারপর গোয়িং টু দিলাম, তারপর বি দিব, তারপর V3 কি, এই যে V3 ফিনিশড, ইডি যুক্ত হবে, V3 দিলাম, অতিরিক্ত কিছু আছে নাই, তারপর বাই দিব আমরা, তারপর যে কি এই সাবজেক্টটা এখানে বসিয়ে দেব। ওকে, আচ্ছা, গোয়িং টু এর প্রবলেম সলভ। আর রোল 4 দেখে একটা, অ্যাক্টিভ ভয়েসে এম টু, ইজ টু, আর টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এগুলো যদি থাকে তাহলে কি হবে, তাই না? এরপর যদি V1 থাকে তাহলে আমরা একটু দেখি, স্ট্রাকচারটা এরকম হবে, আই হ্যাভ টু ডু ইট, তাহলে প্রথমে অবজেক্ট নিব, অবজেক্ট কি এখানে ইট না, এটা ভার্ব, এটা সাবজেক্ট, আর এখানে ভার্বের পরে থেকে কি অবজেক্ট। আচ্ছা, তাহলে আমরা প্রথমে এটা যদি প্যাসিভ করি, প্রথমে অবজেক্ট নিব, তাহলে অবজেক্ট কি ইট, তাহলে ইট নিব, তারপর উক্ত শব্দ মানে কি এই হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু যেটা থাকবে সেটা নিব এখানে, তারপর বি দিব আমরা, তারপর V3 কি দিব, ডু ডিড, ডান দিব এখানে। আচ্ছা, অতিরিক্ত কিছু আছে, অতিরিক্ত কিছুই নাই, তারপর হচ্ছে কি বাই দিব আমরা, তারপর সাবজেক্ট আই থেকে অবজেক্ট নিয়ে গেলে কি হবে, মি। আচ্ছা, তারপর আমরা একটা দেখি, উই আর টু রিশিডিউলড দ্য মিটিং। আচ্ছা, এখন প্রথমে অবজেক্টটা কি এখানে কি এটা অবজেক্টটা কি দ্য মিটিং এখানে নিয়ে আসলাম, তারপর উক্ত শব্দ মানে কি, এই যে R2 এটা এখানে বসাবো R2, তারপর হচ্ছে কি বি দিব আমরা বি, তারপর হচ্ছে V3, আর V3 করলে রিশিডিউলড দিব। আচ্ছা, তারপর এখানে কি দিব, অতিরিক্ত নাই, তারপর হচ্ছে কি বাই দিব, তারপর সাবজেক্ট এখানে উই থেকে সাবজেক্ট নিয়ে এখানে এসে হবে কি উই থেকে পরিবর্তন হবে আস। আশা করি বুঝতে পেরেছো এটা। আচ্ছা, তাহলে আমরা, আচ্ছা, এটাই শেষ রোল 4, প্যাসিভ ভয়েসে বাইয়ের পরিবর্তন অন্য প্রিপোজিশন থাকলে, এটা থেকে অনেক প্রশ্ন আসে পরীক্ষায়, খুবই গুরুত্বপূর্ণ, যে আমরা প্যাসিভ ভয়েসে বারবার বাই দিচ্ছি তাই না, এই বায়ের পরিবর্তে কিছু ক্ষেত্র আছে সেখানে কিন্তু কি বসে, এই টু বসতে পারে, উইথ অথবা অ্যাট অথবা অ্যাবাউট বসতে পারে। আচ্ছা, দেখি, এটা ভার্ব প্রিপোজিশন তাই না। আচ্ছা, প্লিজ, ডিসপ্লেস, ডিসস্যাটিসফাই, সারপ্রাইজ, এই কয়টা থাকলে কি হবে, উইথ অ্যাট, এই দুটার মধ্যে একটা বসবে। আচ্ছা, কখন উইথ কখন অ্যাট, যখন দেখবো অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট যদি ব্যক্তিবাচক হয় তাহলে বায়ের পরিবর্তে উইথ বসবে, আর যদি ব্যক্তি বাদ দিয়ে অন্য কিছু হয় তাহলে অ্যাড বসবে। ঠিক আছে, আমরা অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট অনুসারে উইথ বসাবো অথবা অ্যাড বসাবো। সাবজেক্ট যদি অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট যদি ব্যক্তি হয় তাহলে উইথ দেবো, আর যদি বস্তু হয় তাহলে অ্যাড দেবো। আচ্ছা, তারপর অরিড থাকলে কি দেবো, বায়ের পরিবর্তে অ্যাবাউট দেবো, নো থাকলে বায়ের পরিবর্তে টু দেবো। আচ্ছা, আমরা এক্সাম্পল দেখি। আচ্ছা, এখানে এগুলো আক্কার মতোই, এটা প্রেজেন্ট ইনডিফিনিটেন্সের প্রথম রুল ওয়ান এখানে ইউজ করা হয়েছে, তোমরা জানো। প্রত্যেকটা আক্কার মতোই, জাস্ট এখানে বাই কোন জায়গায় দেবো না, বাই না দিয়ে অন্য কোনো প্রিপোজিশন দেবো, সেটা এখানে আলোচনা করা হচ্ছে শুধু। অ্যাক্টিভ দেখি আমরা, হি প্লেসড আস, ঠিক আছে, এটা ভার্ব, এটা সাবজেক্ট, আর এটা অবজেক্ট তাই না। আমরা যদি এটাকে প্যাসিভ করি তাহলে প্রথমে উই কেন নিব, যেহেতু এখানে অবজেক্ট থেকে সাবজেক্ট নিয়ে আসতে হলে উই হবে। তারপর দেখি, আচ্ছা, এখন দেখো তো এখানে কি এম ইজ আর দেবো না ওয়াজারের মধ্যে দেবো।
যেহেতু V1 এটা V1 দেখা যাচ্ছে, সুতরাং এম ইজ এর মধ্যে একটা বসবে, যেহেতু উই থার্ড পারসন সরি উই যেহেতু ফার্স্ট পারসন, সুতরাং অবশ্যই আর বসবে। তারপর হচ্ছে V3 দেব, তাহলে V3 দিলে প্লিজড হবে। আচ্ছা, তারপর হচ্ছে যে বাই কিন্তু এখানে দিতে পারবো না, তাই না? বাই না দিয়ে কি দেবো এখানে উইথ, কারণ আমরা জানি। আচ্ছা, এখন দেখো এই প্লেসড এখানে উইথ অ্যাট কোনটা দেবো বলো তো? এই অ্যাক্টিভ ভয়েস না, এটা যেহেতু ব্যক্তি সেজন্য আমরা কিন্তু উইথ দেবো, বাই না দিয়ে উইথ দেবো, ঠিক আছে? আচ্ছা, যদি বাই না দিয়ে কি দেবো উইথ দেবো। আর যদি এখানে যদি এটা ব্যক্তি থেকে অন্য কিছু থাকতো তাহলে এখানে কি দিতাম অ্যাড দিতাম। আচ্ছা, তাহলে বাইরের কাজ হয়ে গেল। তারপর সাবজেক্ট হবে অবজেক্ট, এখানে অবজেক্ট নিয়ে এখানে অবজেক্ট নিয়ে আসলে হি থেকে কি হয়ে যাবে হিম। আচ্ছা, আমরা একটা দেখি, হিজ বিহেভিয়ার তার আচরণ সারপ্রাইজড মি। আচ্ছা, এখানে ভার্ব হচ্ছে সারপ্রাইজড, এখানে এটা সাবজেক্ট আর এটা অবজেক্ট। আচ্ছা, সারপ্রাইজড দেখো এখানে আছে কিন্তু। আচ্ছা, হিজ বিহেভিয়ার তার আচরণ, এটা কি মানুষ? আচরণ কোনো মানুষ হতে পারে না, তার মানে এটা ব্যক্তি না, অন্য কিছু। তাহলে প্রথমে আমরা দেখি অবজেক্টটা নিই, তাহলে অবজেক্ট নিলে এখানে কি হবে মি থেকে আই হবে। তারপর এখানে কি দেবো V2 আছে, V2 থাকলে ওয়াজের মধ্যে আয়ের পর অবশ্যই ওয়াজ হবে, তাহলে ওয়াজ V3 দিলে সারপ্রাইজড হবে। আচ্ছা, অতিরিক্ত নাই। এখন বাইটা দিব না, কারণ এখানে লেখা আছে দেখো এই যে এই কয়টা ওয়ার্ড থাকলে কিন্তু উইথ বাইট। আচ্ছা, এখন দেখো যেহেতু এই সাবজেক্টটা কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে না, ব্যক্তির আচরণকে বোঝাচ্ছে, সেটা বস্তু, তাই না? এটা অন্য কিছু, ব্যক্তি ব্যতীত অন্য কিছু হলে কি হতে হয় অ্যাড দিতে হয়, ঠিক আছে? তাহলে অ্যাড দিলাম, তারপর বাইরের কাজ হয়ে গেল। তারপর এখানে সাবজেক্টটা বসিয়ে দেবো আমরা, তাহলে হিজ বিহেভিয়ার এখানে বসিয়ে দিলে আমাদের কাজটি হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছ। আরেকটা আমরা দেখি, আই নো হিম, আমরা তাকে চিনি। এখানে এটা ভার্ব, এটা হচ্ছে কি সাবজেক্ট, আর এটা অবজেক্ট। আচ্ছা, তাহলে প্রথমে আমরা অবজেক্টটা নেব, তাহলে অবজেক্ট নিলে কি হবে এখানে হিম থেকে হি হয়ে যাবে। আর এখন যেহেতু V1 আছে তাহলে এম ইজ এর মধ্যে কি নেব, এরপর অবশ্যই ইজ হবে, ইজ হলো। তারপর V3 নোন ইউ নোন, KNOW নোন দিব। তারপর অতিরিক্ত নাই, তারপর বাই দিতে পারবো না, কারণ এখানে এই বাই দেওয়ার পরিবর্তে তো এগুলো ইউজ করবো। আচ্ছা, এটা নো থাকলে কি হবে টু হবে, বাইয়ের পরিবর্তে টু হবে, ঠিক আছে? টুটা দিলাম। তারপর হচ্ছে কি আইটা এখানে যে কি হবে মি, ঠিক আছে? আচ্ছা, এই কয়টা থাকলে এই কয়টা একটু খেয়াল রাখতে বলে থাকলে বাইরের পরিবর্তে কিন্তু এই কয়টা প্রিপারেশন ইউজ করতে হয়, ঠিক আছে? আরেকটা আমরা দেখি, দ্য নিউজ অরিট মি, তাই না? আচ্ছা, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। আচ্ছা, তাহলে এখন আমরা কি করব, তাহলে এখানে যদি অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে আসি তাহলে কি হবে মি থেকে আই হয়ে যাবে। তারপর এখন V2 আছে, তার মানে ওয়াজের মধ্যে নেব, তাহলে আয়ের পরে অবশ্যই ওয়াজ হবে। V3 নিলে অরিড হবে। অতিরিক্ত কি আছে নাই, তারপর বাই তো দেওয়া যাবে না, তাহলে বাইয়ের পরিবর্তে অরিডটা লিখে হতে হবে অ্যাবাউট দিতে হবে, অ্যাবাউট দিলাম। তারপর হচ্ছে কি সাবজেক্ট অবজেক্ট, এখানে দ্য নিউজ এখানে বসিয়ে দেবো, তাহলে আমাদের ভয়েস চেঞ্জ হয়ে গেল। বন্ধুরা, এই হলো ভয়েস চেঞ্জের সম্পূর্ণ নিয়ম। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভয়েসের ক্লাসটি তোমরা খুব ভালোভাবে এনজয় করেছো। আর এখানে ভিডিওর লেন্থটা অনেক বড় হয়েছে, কারণ আমি অনেক এক্সাম্পল এখানে ব্যবহার করেছি। এই ভিডিওটা তৈরি করতে আমার 15 দিনের মতো সময় লেগেছে, কারণ তোমরা দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে এখানে কাজ করতে হয়েছে, আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে এবং যদি তোমরা বিন্দু পরিমাণ উপকৃত হও এবং পরীক্ষা যদি তোমরা ভালো মার্ক অর্জন করতে পারো, সেটাই আমার বড় পাওয়া হবে। এবং আশা করি তোমরা এই চ্যানেলটি ভালো লাগবে, এবং এই চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে আশা করি। তাহলে সবাই ভালো থাকবে, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তাহলে এই পর্যন্তই আজ, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আপনি কি ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর ইংলিশ গ্রামার নিয়ে ভাবছেন? আপনি কি ডিগ্রি দ্বিতীয় বর্ষ বা অনার্স দ্বিতীয় বর্ষের ইংলিশ কোর্স নিয়ে ভাবছেন? আপনি কি অনার্স তৃতীয় বর্ষের পরিসংখ্যান কোর্স নিয়ে ভাবছেন? আর ভাবনা নয়, চলে আসুন সাইদুরস এক্সেপশনাল স্কুলে আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পেয়ে যান সব ধরনের ভিডিও।